পাবো, সে কিন্তু পাওয়ার পথ পাবে না। এই জন্য সবাইকে হচ্ছে লাইসেন্সের আওতায় আনতে হবে। তো সেটা আমরা তো আমাদের তরফ থেকে চেষ্টা করছি, প্যাক পাওয়ার হয়তো কম আছে, কিন্তু আপনারাও যখন দোকানে যাবেন আগামী দিনে, তো তখন কিন্তু অবশ্যই ফ্যাসাই লাইসেন্স আছে কিনা বলবেন, এবং সবাইকে বলবেন যেটা করতে কিন্তু বেশি খরচ হয় না, যেগুলো স্মল ভলিউমের ব্যবসা। যাদের খুব বড় ভলিউম, যাদের টার্নওভার বেশি, তাদের ক্ষেত্রে আর একটু বেশি লাগে, কিন্তু সেটা খুব একটা ব্যাপার নয়। কিন্তু মেন কাজ হচ্ছে ট্রেসিং। এগুলো কিছু ছবি জাস্ট আমি খুব তাড়াতাড়ি স্কিপ করবো। সেটা হচ্ছে কোথা থেকে খাবার কিনে খাবো না, এরকম যদি থাকে খাবারের দোকানের পাশে আপনি একটু চাউমিন বা এগরোল খেতে গেলে, তো আপনার কি ভালো লাগে পাশে যদি এরকম থাকে, একটা মিষ্টি গন্ধ আসবে, চারিদিকে নোংরা আসবে, তো এখান থেকে আমরা কিনে খাবো। এটা কমন সেন্স যেটা বললাম, একটু তাড়াতাড়ি এগুলো একটু করে স্কিপ করে গেলে। আচ্ছা, জায়গাটা কিরকম? এই যে ডান দিকেটা থাকলে ভালো, তাই না? পরিষ্কার, যে কোনো হোটেলের যদিও এতটা ভালো থাকে না, কিন্তু মোটামুটি যাতে এরকম থাকে। কারণ যদি এখানে ছড়ানো থাকে কোনো লেফট ওভার, এই যে দেখুন লেফট ওভার গুলো পড়ে আছে, আধা খাওয়া আধা সার্ভ করা, হ্যাঁ এইভাবে কিন্তু জান ছড়াতে পারে। তো এই দিকটা নয় এরকম। আচ্ছা, এটা এরকম থাকলে আপনারা বলতে পারেন যে তাহলে সবাইকে টাইলস বসাবে, তা নয় বিষয়টা। আজকাল দেখবেন অনেক ওয়ালপেপারও পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের সার্ভিসটা প্লেন হতে হবে। এটা হচ্ছে মেন যেটা আর কি রিকোয়ারমেন্ট। যদি সার্ফেসটা প্লেন না হয়, আপনারা হয়তো জানবেন যে প্লেন সার্ফেস না হলে মাইক্রো অর্গানিজম বেশি গ্রো করে, তাই জন্য সার্ফেস যত প্লেন হবে সেখানে মাইক্রো অর্গানিজম কম গ্রো করবে, তাই জন্য প্লেন করার জন্য এরকম হলে ভালো হয়। এগুলো সবই যেগুলো জায়গা এখান থেকে পোকা মাকড় ঢুকতে পারে। আর নিচে ডান দিকে যে ছবিটা, এখানে হচ্ছে জল যাতে কোথাও জমে না থাকে, এরকম ড্রেনেজ থাকলে ভালো হয়। আচ্ছা, এখানে দেখুন খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত জল, লাস্ট লাইনটা, সেটা কিন্তু NABL স্বীকৃত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করতে হবে। মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমাদের জেলায় যাদেরকেই লাইসেন্স দেওয়া হয় সবাইকেই কিন্তু, যাদের কোনো রেস্টুরেন্ট আছে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, রিটেলারদের নয়, যারা খুচরো বিক্রি করে তাদের ক্ষেত্রে জলের রিপোর্ট লাগে না, কিন্তু যত হোটেল রেস্টুরেন্ট আছে দেখবেন প্রত্যেকে কিন্তু NABL ল্যাব থেকে একটা কিন্তু জলের রিপোর্ট করতে হয়, যেখানে বলবে যে কোনো রকম ধরুন মেইনলি যেটা মাইক্রো অর্গানিজমের মধ্যে ইকোলাই আর সালমোনেলা আমরা দেখে থাকি সেগুলো থাকবে না, এবং বাকি যাদের রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করবে। এটা একদম ম্যান্ডেটরি। আর এই যে কেউ যদি জল সঞ্চিত রাখে তাহলে কিন্তু সেইভাবে, মানে সব থেকে ভালো হচ্ছে রানিং ওয়াটার। রানিং ওয়াটারটা বেস্ট। যদি সম্ভব না হয় তাহলে গ্রামে কিন্তু একটা ট্যাপ রেখে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই পুকুরে বাসন ধোয়া, সেই বাসনে খাওয়া, এই জিনিসটা করা যাবে না। কারণ আপনারা কিছুদিন আগে শুনেছেন কিনা জানি না, 1 মাসের মধ্যেই ঘটনাটা ঘটেছে উড়িষ্যাতে, কলেরা হয়েছে এত বছর পরে আবার, এবং সেটা এতটাই বাড়াবাড়ি হয়েছে। সব গভর্নমেন্ট যেমন চেষ্টা করেন খবরটাকে করার, মানে যতটা সাপ্রেস করা যায়, কিন্তু বহু লোক মারা গেছে কলেরাতে। কারণ আমরা সবাই এখন ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছি আস্তে আস্তে, অ্যান্টিবায়োটিক আমরা এত খাচ্ছি খাবারের মাধ্যমে ওষুধ হিসাবে, তো আবার কিন্তু পুরোনো রোগগুলো ফিরে আসবে। মানে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী হয়তো ফলে না সবসময়, কিন্তু বিজ্ঞানীর ভবিষ্যৎবাণী কিন্তু ফলে যায়। যখন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন, উনি বলেছিলেন যে আজ থেকে কয়েকশো বছর পরে এই ওষুধ কিন্তু কাজ করবে না, এবং দেখুন সেই ভবিষ্যৎবাণী মানে অবশ্যই মিলে গেল। দেখবেন অনেক পুরনো রোগ কিন্তু আবার ফিরে আসবে। তো সেই কারণে মানে এই পুকুর টুকুরের জলে কিন্তু ডায়রিয়া বলুন, কলেরা বলুন, এই ধরনের জীবাণু প্রচুর পরিমাণে থাকে, সালমোনেলা থাকে। তো সেগুলো থেকে সাবধান হওয়ার জন্য পুকুরে ধোয়া বাসনে কিন্তু একদম খাওয়া যাবে না। রানিং ওয়াটার হলে সব থেকে ভালো। হাত ধোয়ার পদ্ধতিগুলো পরে দেখাচ্ছি, ছবিতেই আছে। এগুলো ভালো করে ঢাকা দেওয়া, যেটা লাইটটা কাভার থাকলে ভালো হয়। রান্নাঘরের যে লাইট, সেটা যদি কাভার থাকে খুব ভালো করে, লাইটের আশেপাশে অনেক পোকামাকড় ঘরে সেগুলো খাবারে করতে পারে, এটাই কারণ আছে। তারপরে এই যে ডিমের গায়ে অনেক সময় একটু লেগে থাকে, তো সেগুলো একটু ধুয়ে নিতে হবে, বা সব থেকে ভালো যদি পরিষ্কার হয় সেটাকে খাওয়া হয় এরকম। আর প্লাস্টিকের র্যাপ না থাকাই ভালো। আর যখন আমরা তেলে ভাজা খাবো তখন কিন্তু দেখবো যাতে নিউজ পেপারের মধ্যে না দেওয়া হয়। নিউজ পেপারের কালিটা কিন্তু উঠে যায়, উঠে খাবারের গায়ে লেগে যায়। তো সেক্ষেত্রে ব্রাউন পেপার বা সাদা কাগজ ব্যবহার করতে হবে। সেটাও কিন্তু আমরা দোকানদারকে বলতে পারি যে ভাই তুমি ইয়েতে দিও না। আর সোলার যে প্লেটগুলো পাওয়া যায় সেগুলো এমনিতে ভালো, কিন্তু গরম খাবারের জন্য ভালো না। মিষ্টির দোকানের জন্য ঠিক আছে, কিন্তু সোলার খাবার গরম, মানে সোলার যে ডিশগুলো হয় সেগুলো কিন্তু গরম খাবারের জন্য ঠিক আছে। এগুলো আসলে ব্যবসায়ীদের ট্রেনিংয়ের জন্য, আমাদের তো খাদ্য ব্যবসায়ীদের নিয়ে কাজ করে স্কিপ করে পরে
হ্যাঁ এটা থাকে তো। আচ্ছা স্টেনলেস স্টিলের একটা গ্রেড আছে, হ্যাঁ 304 আর 316, এগুলো তো দেখা গেছে কিন্তু মাইক্রো অর্গানিজম গ্রো করে না, তাই জন্য এগুলোকে ফুড গ্রেড করে। তো এই ফুড গ্রেড স্টিলের যত বাসনপত্র হবে সেটাই হচ্ছে সব থেকে ভালো, মানে রান্নাঘরের বাসনপত্র মোটামুটি যদি আমরা যতটা সম্ভব আর কি আস্তে আস্তে চেঞ্জ করে দিতে পারি স্টেনলেস স্টিলে, তাহলে কিন্তু খাদ্যে যে বিষক্রিয়া জনিত যে সমস্যাগুলো সেটা খুব কম হবে। একটা একটা করে ধরুন করা যেতে পারে প্রমোশন পদ্ধতির মতো ভাবে গামলাটা করে, তো স্টেনলেস স্টিল হলে খুব ভালো লাগে। খাবার হচ্ছে দেখুন এই যে আপনারা কেউ ফিফো ফেফো এটা জানেন, FIFO FEFO এটা কেউ শুনেছেন? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ধরুন আপনি আজকে 1 কেজি পটল কিনবেন, তাহলে আপনার দেখে মনে হলো বাজারে একটু বেশ ভালো কোয়ালিটির পটল পাওয়া যাচ্ছে, আপনি আবার 500 গ্রাম কিনবেন। কিনে আপনি কি করবেন, কোনটা আগে ব্যবহার করবেন, ফ্রিজে যদি রাখুন যেটা আগে কিনেছি, তাই তো আগে আমরা যেটা কিনেছি, কারণ এটার কোনো প্যাকেজ জিনিস না, প্যাকেজ জিনিসে তো লেখা থাকবে ডেট, তো সেক্ষেত্রে আমরা কি করবো ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ফিফো যেটা আমি আগে ঢুকেছি সেটা আগে ব্যবহার করবো। এটাও একটা কমন সেন্স যেটা আমরা হয়তো করেই থাকি, কিন্তু পুরোনোটাকে বেশি বাসি হতে দেবো না, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর ফেফো হচ্ছে ফার্স্ট এক্সপায়ার্ড ফার্স্ট আউট, মানে সেটা প্যাকেজ গাইডে করতে। যদি ধরুন আপনি হয়তো দুটো সস কিনলেন, টমেটো সস, তো আপনি প্রথমে ডেটটা দেখে সাজিয়ে রাখেন যে যেটা আমার এক্সপায়ারি ডেট আগে সেটা আমি আগে ব্যবহার করবো, আর যেটা এক্সপায়ারি ডেট পরে সেটা পরে ব্যবহার করবো। এই যে কনসেপ্ট এটাকে ফেফো বলা হয়। আর খাওয়ার সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে। আর দেখবেন যে এইটা বলছে ডেঞ্জার জোন, 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, 5 to 60 ডিগ্রি এটাকে বলে ডেঞ্জার জোন। এই সময় সব থেকে বেশি ব্যাকটেরিয়া গ্রো করে বা রিপ্রোডাকশন হয় না ব্যাকটেরিয়া। তো এই টেম্পারেচারের মধ্যে কিন্তু খাবারটাকে 2 থেকে 2.5 ঘন্টার বেশি রাখা যাবে না। মানে আমরা ধরুন যারা সকালবেলা রান্না করি এবং খাই 12টা-1টার সময়, এটা কিন্তু বেশ আনহাইজিনিক ব্যাপার। গরম একটু দেরি করে রান্না করে ওটা 2-2.5 ঘন্টা, ফ্যাসাই বলছে 2 ঘন্টার বেশি রাখবে না, সেটা আমরা ম্যাক্সিমাম 2.5 ঘন্টা অবধি বলতে পারি, কিন্তু ফ্যাসাই এর গাইডলাইন অনুযায়ী 2 ঘন্টার বেশি এই টেম্পারেচারে রাখা যাবে না। তারপর যদি আপনাকে খেতে হয় আপনাকে গরম করতে হবে, রিহিট করতে হবে, এবং সেটাও কিন্তু 60 ডিগ্রির উপরে করতে হবে, কারণ এই টেম্পারেচার জোনটা হচ্ছে ডেঞ্জার জোন। আর আমরা অনেকে ইয়েতে আনি তো, পার্সেল আনি তো, সেটা যাতে ফুড গ্রেড হয়। তো কি করে বুঝবেন, ওইটা তো দেখবেন যে বক্সটা থাকে তার পিছন দিকটাকে দেখবেন অনেকগুলো মার্ক দেওয়া থাকে। হ্যাঁ, তো সেই রকম মার্কগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি একটা রিসাইকেল করা যায় সেটা একটা থাকে। মানে 1 2 3 4 5 হ্যাঁ, এগুলো তো ইউজ এন্ড থ্রো, 1 মানে হচ্ছে ইউজ এন্ড থ্রো এরকম আর কি, কিন্তু এখানে খুব একটা ইউজ এন্ড থ্রোটা থাকে না, কিন্তু এই যে কারণ হচ্ছে এগুলো দেখুন কোনগুলো আছে তার পিছনে দেখবেন একটা মাইক্রোওয়েভের সাইন থাকে, অর্থাৎ ওটাকে আপনি গরমও করতে পারবেন প্লাস রিসাইকেলেরও সাইন থাকে। তো এইগুলো দেখলে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে জিনিসটা ফুড গ্রেড আছে। কিন্তু এগুলোর ক্ষেত্রেও অনেক নকল মাল বাজারে রয়েছে, এটা সত্যি কথা, কিন্তু তবুও একটা প্রাথমিক ধারণা করার জন্য কিন্তু এই দুটো মার্ক আমরা দেখে নিতে পারি। মাইক্রোওয়েভের সাইনটা তো অনেকে হয়তো দেখেছেন, কোনো আমরা যে টিফিন বক্সগুলো সাদা বা কালো রঙের অনেক সময় বাড়ি থেকে টিফিন আনতেও ব্যবহার করি, তারও গায়ে কিন্তু থাকবে ওটা, মানে ওটা হিট করা যাবে মাইক্রোওয়েভে বসিয়ে, ফুড গ্রেড বলেই ওটা করা যাবে। এমনি যে ফ্রিজ থাকে তার টেম্পারেচার মোটামুটি কত থাকে কেউ কি বলতে পারবে? ফ্রিজের টেম্পারেচার নর্মাল যে ফ্রিজার, ডিপ ফ্রিজের মতো বলছিলেন, মোটামুটি 4 ডিগ্রি, হ্যাঁ 5 ডিগ্রির নিচে থাকলে মানে আমরা ধরে নিই ডিজায়ারেবল, কিন্তু 4 ডিগ্রির নিচে থাকতে হবে। আর যেগুলো ধরুন এই আইসক্রিম বা এ জাতীয় খাবার যেগুলো ডিপ ফ্রিজে রাখছে সেখানে কিন্তু -18 থাকা উচিত, -18 থাকা উচিত। এটা ঠিক যে সবসময় থাকে না, কিন্তু দেখবেন ঘরে যদি আপনি মোটামুটি ভালো ফ্রিজ ব্যবহার করেন, মোটামুটি 3 থেকে 5 স্টার রেটিং এ আমরা ফুড ফ্যামিলিতে নিয়ে যাই যখন একটা ইন্সপেকশন করি, অনেক ক্ষেত্রে মানে ধরুন যে ফ্রিজটা 4 থেকে 5 ডিগ্রি হলো সেটাকে ডিজায়ারেবল করে আমরা ছেড়ে দিই আর কি, কিন্তু ডিপ ফ্রিজটা কিন্তু -18 থাকা উচিত, কারণ ওখানে আমরা যেমন এই যে চিকেন আমরা কিন্তু 1 মাস রাখতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ওই টেম্পারেচারটা মেনটেন করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। 1 মাস রাখতে কিন্তু ফ্যাসিলিটিস আপনি 1 মাস রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে স্টেনলেস স্টিল তো অনেক রকম হয়, স্টিলের গ্রেড, হ্যাঁ 306 হয় আর কি, মানে একটা হচ্ছে 304 আর 316
ষোলো, এই দুটোকে ফুড গ্রেড বলা হয়। মানে দেখা গেছে ওতে ব্যাকটেরিয়া গ্রো করে না, যদি বা কোনোভাবে সংস্পর্শ আসে ও আর রিপ্রোডাকশন করবে না, সংখ্যায় বাড়বে না। সেই জন্য দোকানে গেলে সবসময়